হাইওয়ের কিনারে কাজুমান্ডি নামের একটা গ্রাম ছিল। গ্রামে থাকতো রমন। রমন শিক্ষিত আর বেকার ছিল। ওর মা বাবা ছিল না। কিন্তু হাইওয়ের পাশে জমির ছোট্ট একটা টুকরো ছিল। তাতে রমন চাষবাস করত আর সবজিগুলোকে নিয়ে বিক্রি করে ঘরের খরচা চালাতো। রমন সবজি বিক্রি করতে পার্লারওয়ালির বাড়ি যেত। পার্লারের রূপা রমনের কাছ থেকে সবজি কিনত। রূপা দেখতে খুবই সুন্দরী ছিল। একদম দুধের মতো ফর্সা রং ছিল। রমন রূপাকে পছন্দ করত। আর প্রতিদিন সবজি বিক্রি করতে ওর বাড়ি যেত। এখন শুধু দেখলেই মন ভরবে না, আমার উপর হাত চাইতেই হবে। পরের দিন রমন সবজি বিক্রি করতে গেল আর পার্লারওয়ালি সবজি কিনতে এলো। আর সুযোগ দেখে রমন কথা শুরু করল। আন্টি, আমি রূপাকে বিয়ে করতে চাই। এটা শুনেই পার্লারওয়ালি রেগে লাল হয়ে গেল। ওয়ে, আলু পেঁয়াজের দোকান, তুই জানিস আমার মেয়েকে দুধ দিয়ে স্নান করাই, সবজি আমি খাই আর ওকে দুধ দই পনির খাওয়াই। তুই করতে পারবি এসব? ভিখারি কোথাকার, চলে যা এখান থেকে, দ্বিতীয়বার যেন তোর মুখ না দেখতে পাই। এই বলে পার্লারওয়ালি রেগে ভেতরে চলে গেল। হতাশ হয়ে রমন ওখান থেকে চলে আসে। তখনই ওর পেছনে রূপা দাঁড়িয়ে কাঁদছিল। তুমিও কি আমাকে ভুল বোঝো? না তুমি ভুল, না আমার মা ভুল। আমি মায়ের কথা শুনি। যদি আমাকে চাও তাহলে মায়ের মতো পাল্টানোর চেষ্টা করো। এরকম বলে রূপাও চলে গেল আর হতাশ রমন বাড়ি ফিরে এলো। তার মানে রূপা আমাকে ভালোবাসে, শুধু একটাই সমস্যা হলো মা। বড়লোক হওয়ার জন্য সবজির ব্যবসা বাড়াতে হবে আর তার জন্য প্রয়োজন জলের। তারপর আর কি, নিজের সমস্ত জমা পুঁজি দিয়ে রমন হাইওয়ের কিনারে নিজের ক্ষেতে কুয়ো খোঁড়ানো শুরু করলো। কিন্তু ও হতাশ হয়ে গেল। 100 ফিট গভীর হওয়া সত্ত্বেও এক ফোঁটাও জল পাওয়া গেল না। আর রমন হতাশ হয়ে কাঁদতে লাগলো। সমস্ত জমানো পুঁজি দিয়ে কুয়া বানালাম আর তার বদলে কি পেলাম? ধুলো, মাটি আর পাথর। রমন কাঁদছিল আর তখনই একজন সাধু বাবা এলেন আর বললেন, কেঁদে কোনো লাভ নেই, এই জমিটা অভিশপ্ত, এক ফোঁটা জলও পাওয়া যাবে না। এরকম কেন? 1000 বছর আগে এক ঋষি কমণ্ডলুতে দুধ নিয়ে এখানে তপস্যা করতে এসেছিলেন। যেই ওর কমণ্ডলুটা রাখলো, কমণ্ডলুটা পড়ে গেল আর সব দুধ মাটি শুষে নিল। রেগে গিয়ে ঋষি অভিশাপ দিল, এক ফোঁটাও জল বেরোতে পারবে না। আর সেই অভিশাপ আজও চলছে। পণ্ডিতের কথা শুনে দুঃখী রমন বাড়ি ফিরে এলো আর ঘুমিয়ে পড়ল। রাতে হাইওয়ে দিয়ে দুধের একটা ট্যাঙ্কার যাচ্ছিল। হঠাৎ করে ট্যাঙ্কারটা উল্টে গেল আর সমস্ত দুধ হাইওয়ে থেকে গড়িয়ে পড়তে লাগলো। সকাল হতেই রমন হাইওয়েতে আসলো আর ও উল্টে পড়ে থাকা ট্যাঙ্কারটা দেখল। রমন কুয়োর কাছে এলো আর দেখতে দেখতেই ও অবাক হয়ে গেল। ও দেখল যে পুরো কুয়োটা দুধ দিয়ে ভর্তি হয়ে গেল। মনে হয় ট্যাঙ্কারের সব দুধ কুয়াতে ভরে গেছে। রমন এ কথা ভাবছিলই তখন পেছন থেকে একজন ওকে ডাক দিল। রমন পেছনে দেখল যে একজন সেঠ দাঁড়িয়ে আছে। আমি হলাম মিল্কা শেঠ, মিল্কা অ্যান্ড মিল্কা কোম্পানির মালিক।
চাষিদের কাছ থেকে দুধ কিনে আমাদের ট্যাঙ্কার শহরে আসছিল, উল্টে গিয়ে সব দুধ তোমার কুয়োতে ভরে গেছে। আমরা কি আমাদের দুধ বের করে নিতে পারি? হ্যাঁ নিশ্চয়ই নাও, কুয়োটা আমার, কিন্তু দুধ তো আপনাদের। তারপর আর কি, সেট একটা ট্যাঙ্কার আনালো আর কুয়োতে ট্যাঙ্কার পাইপ লাগানো হলো, আর কুয়োর দুধ ট্যাঙ্কারে ভর্তি হতে শুরু করলো। 2 মিনিটের মধ্যেই ট্যাঙ্কার ফুল হয়ে গেল, কিন্তু কুয়োর ভেতর থেকে 1 ফোঁটাও দুধ কম হলো না। সেঠের সাথে সাথে রমনও অবাক হয়ে গেল। অবাক ব্যাপার, আমাদের তো 1 ট্যাঙ্কার দুধ ছিল, সব বের করে নেওয়া হলো, তবুও কুয়ো শেষ হলো না। ব্যাপারটা কি? আজ পর্যন্ত জীবনে এরকম ঘটনা দেখিনি। ভাই রমন, আমি তোমাকে 100 ট্যাঙ্কারের পুরো টাকা দিচ্ছি আর কন্ট্রাক্টও দিচ্ছি। রোজ 100 ট্যাঙ্কি দুধ চায়। মিল্কা অ্যান্ড মিল্কা কোম্পানির তোমার কুয়ার দুধ বিক্রি করবে। এই নাও পুরো 1 কোটি টাকা 50 ট্যাঙ্কারের জন্য। সেঠ রমনকে 1 কোটি টাকা দিল আর রমন খুশিতে পাগল হয়ে গেল। পুরো গ্রামে কুয়োর কথা ছড়িয়ে পড়ল আর পুরো গ্রাম কুয়ো দেখতে চলে এলো। পার্লারওয়ালিও রূপাকে নিয়ে কুয়ো দেখতে এলো। তখন রমন বলল, আন্টি, রূপা দুধ দিয়ে স্নান করতো, এখন দুধ দিতে পারবো। পার ডে 1 কোটি টাকা রোজগার করি, এখন তো হ্যাঁ করে দিন। কাল সকালে চা খেতে এসো, বিয়ের তারিখ ঠিক করতে হবে। এই শুনে রূপা লজ্জা পেল আর রমনও খুশি হয়ে গেল। দুপুরবেলা সাধু বাবা আবার এলো আর বলল, কুয়াতে দুধ এই জন্য এসেছে কারণ ট্যাঙ্কারের দুধের সাথে কমণ্ডলুর দুধ মিশে গেছে, আর এই কুয়াটা কখনোই খালি হবে না। যা হয়েছে ভালোই হয়েছে, ঋষির অভিশাপ আমার জন্য সাপের বর হয়েছে। এইভাবে দুধের কুয়ার জন্য রমনের পুরো জীবনটাই বদলে গেল আর রমন বড়লোক হয়ে গেল। বাটারওয়ারি নামে এক ছোট্ট গ্রাম ছিল। গ্রামে সুধীর তার মায়ের সাথে থাকত। সুধীরের বাবা কয়েক বছর আগেই মারা গিয়েছিল, কিন্তু মারা যাওয়ার আগে সুধীরের জন্য একটা আটা চাকি আর একটা ট্র্যাক্টর রেখে গিয়েছিল। ট্র্যাক্টর আর আটা চাকির সাহায্যে সুধীর আর তার মা সংসার চালাতো। একদিন সুধীরের মামা তার মেয়ে সুমতিকে নিয়ে সুধীরের বাড়িতে আসে। সুধীরের মা সুমতিকে ভেতরে নিয়ে যায় আর সুধীর মামার সাথে কথা বলতে থাকে। শহরে সব ঠিক আছে তো? আগে বলো তোমার কেমন চলছে? ব্যাস খেয়ে পড়ে বেঁচে আছি, আর কি চাই? কি চাই না? বড় বাড়ি, গাড়ি, আর তার জন্য অনেক অনেক টাকা। তোমার কাছে অনেক টাকা আছে? মামার কথা শুনে সুধীরের মন খারাপ হয়ে যায়। আমি কি করব মামা? আরে জোগাড় করো, টাকা কামাও। ITI কি শুধু খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য করেছিলে? এমন কাজ করো যাতে ট্রাক্টরের সাথে চাকিও ধামাকা দেখায়। সুধীর চিন্তায় পড়ে যায়। পরের দিন মামা সুমতিকে নিয়ে শহরে চলে যায় আর যাওয়ার আগে সুধীরকে অস্থির করে তোলে। সুধীর ট্র্যাক্টর আর চাকিকে সারা দিন দেখতে থাকে আর ভাবতে থাকে কি উপায় হতে পারে। তখনই এক মাসি গম নিয়ে আসে আর সুধীরকে বলে, চলতে চলতে হাঁপিয়ে গেছি, যদি তোমার চাকি আমার বাড়ি আসতো তাহলে কত ভালো হতো। মাসির কথা শুনে সুধীর বুঝতে পারে ওকে কি করতে হবে। তারপর আর কি, সুধীর চাকি খুলে ট্র্যাক্টরের ট্রলিতে রেখে নেয়। সুধীরের মা বাইরে আসে আর চাকি দেখে বলে, চাকি কোথায় নিয়ে যাচ্ছ? মা, তুমি সুমতিকে বউ করে আনতে চাও? তাই না? 1 সপ্তাহ চুপ থাকো, আমি খেতে যাচ্ছি। 1 সপ্তাহ পরে ফিরবো। আমার খাবার খেতে পাঠিয়ে দিও। এবার এতে চাকি বসাতে হবে, কিন্তু কি করে? দিন রাত সুধীর কাজ করতে থাকে। এক এক দিন যেতে থাকে আর সুধীর এক একটা এক্সপেরিমেন্ট করতে থাকে আর সফলও হতে থাকে।
এক সপ্তাহের মধ্যেই সুধীর ট্র্যাক্টরের মধ্যে চাকি ফিট করে ফেলে আর সুধীরের ট্র্যাক্টর আটা চাকি তৈরি হয়ে যায়। এবার এটা ট্রায়াল নেওয়া বাকি আছে। সুধীর ট্র্যাক্টর নিয়ে আসলে ওর মা বলে, চাকি কই, চাকি বেচে দিলি নাকি? এই ট্রাক্টরটাই চাকি আর চাকিটাই হলো ট্রাক্টর। মানে ট্র্যাক্টর আটা চাকি? হ্যাঁ হ্যাঁ, ট্রাক্টর আটা চাকি। সুধীর ট্র্যাক্টর আটা চাকির ট্রায়াল নিতে সোজা মাসির বাড়ি পৌঁছায় আর মাসিকে দেখে বলে, এই যে মাসি, চাকি তোমার কাছে এসেছে, গম নিয়ে এসো। কেন মজা করছো? এটা তো ট্র্যাক্টর। এটা ট্রাক্টর আটা চাকি, বাড়ি যাবে আর আটা পিষবে। মাসি গম নিয়ে আসে। সুধীর ট্র্যাক্টরের ডিজেল ট্যাঙ্ক ফুল করে তাতে গম ঢালতে থাকে। মাসি চেঁচিয়ে ওঠে, আরে ডিজেলে গম দিও না। মাসি, এটা ডিজেল ট্যাঙ্ক নয়, চাকির ট্যাঙ্ক। আর এই ট্রাক্টর আটা চাকি ডিজেল নয়, সূর্যের আলোয় চলে এটা। ওই দেখো, ট্রাক্টরের ছাদে সোলার প্লেট। মাসি তাকিয়ে দেখে যে সত্যি ট্র্যাক্টরের ছাদে সোলার প্লেট ছিল। সুধীর ট্র্যাক্টরের ট্যাঙ্কে গম ঢেলে ট্র্যাক্টরের পেছনে এসে পাত্র রেখে দেয়। এখন দেখো এটার কামাল। সুধীর চাবি ঘোরাতেই ট্র্যাক্টর আটা চাকি শুরু করে দেয় আর পাত্রে আটা পড়তে থাকে। আটা দেখে মাসি খুব খুশি হয়ে যায়। 2 সেকেন্ডে আটা? বাহ বাবা, এটা তো আটা নয়, পাউডার, এটা পাউডার। তারপর আর কি, ট্র্যাক্টর আটা চাকির কথা গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। লোকজন সুধীরকে কল করতে থাকে আর সুধীর মানুষকে হোম সার্ভিস দিতে থাকে। কাজ আর আটার কোয়ালিটি দেখে ও টাকাও বেশি পেতে থাকে। এরপর সুধীর আশেপাশের গ্রামে গিয়েও সার্ভিস দিতে থাকে আর ট্র্যাক্টর আটা চাকি বিখ্যাত হয়ে যায়। মিডিয়া সুধীরের বাড়িতে এসে সুধীর ইন্টারভিউ দেয় আর ট্র্যাক্টর আটা চাকির ডেমোও দেখায়। তারপর আর কি, টিভির দৌলতে ট্র্যাক্টর আটা চাকির কথা দেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়ে। একদিন কয়েকজন অফিসার সুধীরের বাড়িতে আসে। আমরা আদিবাসী কল্যাণ মন্ত্রক থেকে এসেছি, ইন্টারভিউ দেখেছি আমরা। আপনি দুর্দান্ত কাজ করছেন। জঙ্গলে আদিবাসীদের বিদ্যুতের পাশাপাশি চাকি আর আটার সমস্যাও মেটাচ্ছেন। আমরা চাই আপনি 500টা আটা চাকি বানান। ট্রাক্টর আর চাকি ছাড়াও আমরা আপনাকে একটা টিম প্রোভাইড করব, ওদের শুধু আপনি গাইড করবেন। এই নিন অ্যাডভান্স 10 কোটি টাকা চেক। এটা দেখে সুধীরের খুশি আকাশ ছুঁয়ে পড়ে। এই কথা মামার কানে যেতেই মামা সুমতিকে নিয়ে সুধীরের বাড়িতে আসে আর বলে, সুমতি আজ থেকে এখানেই থাকবে। যখন তুমি সময় পাবে তখন বিয়ে করবে, কিন্তু সুমতি এখানেই থাকবে। এটা শুনে সুধীর আর তার মা খুব খুশি হয়। এইভাবে ট্র্যাক্টর আটা চাকি সুধীরের জীবন বদলে দেয়। এক গ্রামে রূপমতি নামে একজন মেয়ে তার বাবার সাথে বাস করত। রূপমতির মা ছিলেন না, এই জন্যে যখন ওর বাবা কাজে চলে যেত ওখানে বাড়িতে ও একাই থাকতো। একদিন রূপমতি তার বাবাকে বলে, বাবা তুমি আমাকে মা এনে দাও, না হয় একটা গরু এনে দাও, সারাদিন একা বসে বসে বোর হয়ে যাই আমি। মা, আমার বয়স অনেক হয়ে গেছে, এবার মাও তো নেই, আর এই বয়সে আমার সাথে কেই বা বিয়ে করবে বলো? কিন্তু তোমাকে একটা গরু এনে দিতে পারি। প্রতি রবিবার গ্রামে পশু পাখির বাজার বসতো। বাজার থেকে বাবা ওখান থেকে একটা গরু কিনে আনে। দারুণ বাবা, খুব সুন্দর গরু এনেছো, আমি ওকে মুন্নি বলে ডাকবো। এবার রূপমতি বাড়িতে আর একা থাকে না, ও সারা দিন মুন্নির সাথে খেলা করতে থাকে।
কখনো ওকে ঘাস খাওয়ায়, কখনো ওকে দুধ দোয়ায়, কখনো ওকে কবিতা পড়ে শোনাতো। রূপমতির বাড়ির পেছনেই শেঠ আর শেঠানি বাস করত। রূপমতির গরু মুন্নি খুব শয়তান ছিল। ও যখনই সুযোগ পেত ও গ্রামে এদিকে ওদিকে ঘুরে বেড়াতো। একদিন দুপুরে রূপমতির খুব ঘুম চলে আসে। তখন মুন্নি শেঠানির পরিষ্কার ঘরে গিয়ে গোবর করে আসে। ওখানে গিয়ে শেঠানি যখন ঘুম থেকে ওঠে ওনার খুব রাগ হয়। উনি এদিক সেদিক না দেখে মুন্নিকে লাঠি দিয়ে খুব মারতে শুরু করে। যখন মুন্নির চিৎকারের আওয়াজ রূপমতির কানে আসে তখন সে ঘুম থেকে উঠে পড়ে। রূপমতি দৌড়ে দৌড়ে শেঠানির বাড়িতে পৌঁছয়। আরে আরে জেঠিমা থামুন, কি করছেন? ও মরে যাবে। নিয়ে যায় ওকে এখান থেকে, পরে যদি আবার আমার বাড়ি নোংরা করে তাহলে আমি ওকে ছাড়বো না। রূপমতি কাঁদতে কাঁদতে মুন্নিকে নিয়ে বাড়ি ফেরে। মুন্নির একটা শিং ভেঙে গিয়েছিল। মনে হয় ওকে এখন খুঁটিতে বেঁধে রাখতে হবে। রূপমতি মুন্নির ওষুধপত্র লাগিয়ে দেয় আর একটা খুঁটি পুঁতে মুন্নিকে সেই খুঁটির সাথে বেঁধে দেয়। হ্যাঁ, এবার আমি নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারবো, কারণ ও আর কোথাও পালাতে পারবে না। একদিন রূপমতির বাড়িতে ডাকঘর থেকে পিয়ন চিঠি নিয়ে আসে। কি হয়েছে মা? কার চিঠি? বাবা, শহর থেকে কাকার চিঠি এসেছে। পরের মাসের 24 তারিখে প্রীতির বিয়ে ঠিক হয়েছে। রূপমতি কিছুদিন পর তার কাকার মেয়ের বিয়েতে চলে যায়। দেখো মুন্নি, ব্যাস 2 দিনের ব্যাপার। এই রইল বিচালি, খেয়ে নিস। আর এই রাখা হলো জল, এটাও খেয়ে নিস। যখন রূপমতি আর তার বাবা চলে যায় তখন মুন্নি টেনে টেনে তার খুঁটি উখড়ে ফেলে আর গ্রামে এদিক সেদিক ঘুরতে লাগে। ও দেখে যে শেঠ আর শেঠানি নিজের ঘরে ঘুমোচ্ছিল। মুন্নি তাদের বাড়িতে ঢুকে আর দুজনের মুখের ওপর গোবর করে দেয়। 2 দিন পর যখন রূপমতি বাড়িতে ফেরে তখন সে দেখে যে খুঁটি উপড়ে পড়ে আছে। বাবা, মুন্নি কোথায় গেল? দুজন মিলে গ্রামে মুন্নিকে খোঁজ করতে লাগলো। আরে চাচা, আমাদের গরু। বাবা, তোমার গরু শেঠ শেঠানিনে পিটিয়ে মেরে ফেলে দিয়েছে। রূপমতি আর তার বাবা এটা শুনে খুব দুঃখ পেল। তারপর ওরা শেঠ শেঠানির বাড়িতে পৌঁছলো। এটা আমি কি শুনছি শেঠজি? আপনি আমাদের গাইকে মেরে ফেলেছেন? হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলেছি, কারণ আমাদের মুখের উপরে গোবর করেছিল, সেই জন্য মেরে ফেলেছি। এটা আপনি ঠিক করেননি শেঠজি। আমি পঞ্চায়েতে গিয়ে নালিশ করব আর আমি আপনাকে সাজা পাওয়াবো। নালিশ ফালিশ করে কোনো লাভ নেই। নিয়ম হচ্ছে যদি গরু মেরে ফেলা হয় তাহলে তার বদলে একটা গরু দাও। আমি তোমার জন্য একটা নতুন গরু কিনে এনেছি, ওই দেখো। আমাদের গায়ে এরকম ছিল না। এটা একটা বুড়ি গাই, কোথা থেকে তুলে নিয়ে এসছেন? দেখো, বেশি পকর পকর করো না। গরুর বদলে গরু দিচ্ছি, সেটা নিয়ে বেরিয়ে যাও। আমার সঙ্গে শত্রুতা করলে তাহলে মনে রেখো তোমারও একটা মেয়ে আছে, বুঝলে? কি করবে তুমি আমার সঙ্গে, বলো তো? চল মা, এরকম মানুষের সঙ্গে কথা বলা উচিত না। রূপমতি আর তার বাবা বুড়ো গরুটাকে বাড়িতে নিয়ে আসে। বাবা, আমি মুন্নিকে ফিরে পেতে চাই। মা, মুন্নি তো ওকে আর ফিরিয়ে আনতে পারবো না। এই বুড়ি গাইকেই আমরা এখন ভালোবেসে পালন করব। রূপমতি আর তার বাবা দুর্বল গরুর খুব সেবা যত্ন নেয় ও শরীর এবার ভালো হয়ে ওঠে। একদিন রূপমতি গরুর দুধ দোয়াতে লাগলো। বাবা, তাড়াতাড়ি এদিকে এসো, গরু তো দুধের বদলে সোনা দিচ্ছে। আরে, এটা কিভাবে সম্ভব? কিছুক্ষণ পর সোনা বালতিতে জমে পুরো আসল সোনায় পরিণত হয়। খুব ভালো লাগছে বলিস তো মা, এরকম একটা সোনা দেওয়া গরু পেয়ে। সোনা দেওয়া গরুর সাহায্যে রূপমতি খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে ওঠে। আরে, আমাদের কপালটাই খারাপ। তুমি কত বোকা লোক! ওই বুড়ো গরু যেটা তুমি রূপমতিকে দিয়েছিলে সে সোনার দুধ দিচ্ছে। যদি ওই গরু আমাদের কাছে হতো এতক্ষণে আমরা অনেক বড়লোক হয়ে যেতাম। শেঠ সোনা দেওয়া গরু ফিরিয়ে আনার কথা ভাবতে লাগে। সে রবিবারের বাজার থেকে
একটা ভালো গরু কিনে আনলো আর সেটাকে নিয়ে রূপমতির বাড়িতে পৌঁছে গেল। কি হয়েছে জ্যাঠাবাবু, আপনি আমাদের কাছে কেন এসেছেন? বাবা বাড়িতে আছে মা? না, কাজে গেছেন। আমি আমার বুড়ো গাইটা ফিরত চাই। ওই হচ্ছে আমার মায়ের সমান। তুমি ওর বদলে তোমাকে একটা স্বাস্থ্য আর ভালো গরু দিতে পারি। আচ্ছা, এখন যখন আমরা বুড়ো গরুর সেবা যত্ন করে ওকে সুস্থ করে তুললাম আর সেটা সোনার দুধ দিতে থাকে, তখন তোমার ওটা ফেরত চাই? না, ওটা হবে না। আর একবার ভেবে দেখ, তোমার বাবা ছাড়া তোমার এই দুনিয়ায় আর কেউ নেই। যদি ওনার কিছু একটা হয়ে যায় তাহলে? রূপমতি ভয় পেয়ে যায়। সেঠ সোনা দেওয়া গরুকে তার সাথে নিয়ে যায়। বাড়ি নিয়ে যেতেই সেঠ দুধ দোয়াতে শুরু করে। আরে এটা কি করে সম্ভব? এ তো একটা ফোঁটাও দুধ দিচ্ছে না। আরে আজ তো মনে হয় দুধ দুইয়ে নিয়েছে, তাই কালকে সকালে আবার চেষ্টা করো। ওই রাতে সেঠ আর সেঠানি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন তারা ওঠে তখন ওনারা দেখেন যে গরু সারা ঘরে 2 ফুট অবধি গোবর করে দিয়েছে। সেঠ আর সেঠানি বিছানা ছেড়ে বাইরে যাবার চেষ্টা করে, কিন্তু দুজনেই গোবরের মধ্যে ফেসে যায় আর দুজনেই দম আটকে মরে যায়। তাই তো কথায় বলে, যে অন্যের সাথে খারাপ করে তার শেষটাও খুবই খারাপ হয়। ঘি চাই, ঘি, ভালো গাওয়া ঘি আছে, কেউ নেবে? ঘি চাই গো কারোর। ও বিমলা, 1 কিলো ঘি দাও তো বাছা। কি বলছো দিদি? শুধু 1 কিলো? নিজের দিকে তাকিয়ে দেখো একবার, কত রোগা হয়ে গেছো তুমি। রুটির ওপর একটু ঘি মাখিয়ে খাও, বুঝলে? তারপর দেখো তোমার শরীর স্বাস্থ্য কত ভালো হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি 2 কিলো দাও তাহলে। আচ্ছা বেশ, তাই দিচ্ছি। বিমলা 2 কিলো ঘি ওজন করল আর সে আনন্দে এগিয়ে যেতে থাকলো। রাস্তার মধ্যে ও অনেক গ্রাহকের দেখা পেল। আজকে ওর ঘিয়ের ব্যবসা খুব ভালো চলছিল আর এখন ওর কাছে অল্প একটু ঘি বেঁচেছিল। একটু দূরে হাঁটতেই ও দিনের শেষ গ্রাহকের দেখাও পেয়ে গেল আর এখন ওর সব ঘি শেষ হয়ে গিয়েছিল। বিমলা খুব আনন্দেই ফিরে আসছিল আর ঠিক সেই সময় একটা ছোট বাচ্চা ওকে ডাকলো। বিমলা কাকি, ঘি আছে নাকি? না রে সোনা, ঘি তো শেষ হয়ে গেছে। ঠিক আছে কাকি, কালকে আপনি বেশি করে ঘি আনবেন। ঠিক আছে বাবা, কালকে তোমাকে ঘি অবশ্যই দেব আমি। ঘির খালি পাত্র নিয়ে বিমলা ওর বাড়িতে পৌঁছলো আর ও টাকা গোনা শুরু করে দিল। অনেক টাকা দেখে ওর খুব আনন্দ হলো। আরে আজকে তো খুব ভালো উপার্জন হয়েছে, কিন্তু আজকে আমার একজন গ্রাহক খালি হাতে ফিরে গেল। আমার একদম ভালো লাগছে না। কাল থেকে আমি আরো বেশি ঘি বানাবো, যাতে কেউ আমার কাছ থেকে খালি হাতে না ফিরে যায়। পরের দিন বিমলা ঘি বানানো শুরু করলো। যত পরিমাণে ঘি তৈরি হলো ওর পাত্রও ভর্তি হতে থাকলো। ওর পাত্রের বেশিরভাগটাই ভর্তি হয়ে গিয়েছিল আর বিমলার কাছে যত দুধ ছিল এরই মধ্যে শেষ হয়ে গেল। আরে এটা কি হলো? পাত্রটা তো আজকেও পুরো ভরলো না। যদি আজকেও আমার একজনও গ্রাহক খালি হাতে ফিরে যায় তাহলে আমার খুব খারাপ লাগবে। না, আজকে আমার কোনো গ্রাহকই খালি হাতে ফিরে যাবে না। বিমলা ঘরের ভেতর থেকে একটা বনস্পতির তেলের পাত্র নিয়ে এলো আর ও ঘিতে তেল মিশিয়ে দিল। এবার কেউ আর খালি হাতে ফিরে যাবে না। ঘি লাগবে, ঘি, ঘি চাই গো কারোর। খুব ভালো গাওয়া ঘি আছে গো, কেউ নেবে ঘি? কাকি, 1 কিলো ঘি দিয়ে দাও।
হ্যাঁ বাবা, কালকে তুমি ঘি পাওনি তো, তাই আজকে একটু বেশিই নাও। বিমলা বাচ্চাটাকে ঘি দিয়ে দিল আরও এগিয়ে যেতে থাকলো। আর এইভাবেই বিমলা বাকি মানুষদেরও নিজের ঘি বিক্রি করতে থাকলো। আজকের দিনটা তো খুব ভালো ছিল, আজকে অনেক উপার্জন হয়েছে। ও সুরেশ ময়রার বাড়ির সামনে গিয়ে পৌঁছলো। ঘি নেবেন কেউ? ভালো ঘি আছে গো। বিমলা দিদি, আমাকে 3 কিলো ঘি দিন। হ্যাঁ হ্যাঁ সুরেশ, কিন্তু আজকে 3 কেজি? কোনো অনুষ্ঠান আছে নাকি? হ্যাঁ, মোড়ল মশাইয়ের বাড়িতে অনুষ্ঠান আছে, সেই জন্যই তো আমি গাজরের হালুয়া তৈরি করছি। বাহ, খুব ভালো কথা। বিমলা 3 কিলো ঘি দিয়ে ওখান থেকে চলে গেল। বিমলা ভীষণ খুশি ছিল যে আজকে ওর কোনো গ্রাহক খালি হাতে ফেরেনি। সুরেশ ময়রা গাজরের হালুয়া বানালো আর ও তখন হাঁড়ি নিয়ে মোড়লের বাড়িতে পৌঁছলো। মোড়লের বাড়িতে অনেক মানুষ নেমন্তন্ন খেতে এসেছিলেন। সুরেশ ময়রা নিজের গাজরের হালুয়া পরিবেশন করলো। তার মধ্যে একজন ব্যক্তি ওই হালুয়া খেলো। ভাই সুরেশ, আজ কি হলো বলো দেখি তোমার এই হালুয়ার? আগের মতো এর মধ্যে স্বাদই নেই। মনে হচ্ছে সুরেশের আজকে কাজে কোনো মনই ছিল না। না না, মনে হচ্ছে মোড়ল মশাই সুরেশকে টাকা পয়সা ঠিক করে দেয়নি। সবাই হাসাহাসি করতে শুরু করলো আর মোড়ল ওর দিকে গম্ভীরভাবে তাকিয়ে রইল। এরপর সুরেশ নিজেই হালুয়া খেলো আর ওর একটু গন্ডগোল মনে হলো। ও আরেকবার হালুয়া খেলো। আমি তো সব জিনিস পরিমাপ মতনই দিয়েছিলাম, এরকমটা আবার বিমলা দিদির ঘিয়ের জন্য হলো না তো? পরের দিন সুরেশ বিমলার বাড়িতে পৌঁছলো আর ওখানে ও দেখলো বিমলা ঘিতে বনস্পতির তেল মিশিয়ে দিচ্ছে। বিমলা দিদি, এত বড় বিশ্বাসঘাতকতা! আপনি শুদ্ধ ঘিয়ের মধ্যে বনস্পতির তেল মেশাচ্ছেন? আপনি একজন বিশ্বাসঘাতক। আজ আপনার জন্য গ্রামের সবাই আমার হালুয়া নিয়ে মজা করেছে আমার সাথে। আমি তোমার এই কাজের ব্যাপারে গ্রামের সবাইকে বলে দেব। আরে সুরেশ, আমার কথাটা তো শোনো। সুরেশ বিমলার কোনো কথা না শুনে ওখান থেকে চলে গেল। সুরেশ গ্রামবাসীদের বলে দিল যে বিমলা ঘিতে ভেজাল মিশিয়েছে। আর এখন বিমলা যখন ঘি নিয়ে বেরোলো, দিদি একটু ঘি নাও না। না 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 না, তোমার ঘি আমার লাগবে না বাপু। ঘিয়ের মধ্যে তুমি ভেজাল মিশিয়ে সেটা সবাইকে বিক্রি করছো, চলে যাও এখান থেকে। এই সব কথা শুনে বিমলা নিজের কাজের ওপর খুব রাগ হলো। ভেজাল মেশানোর জন্য ওর সব গ্রাহক চলে গিয়েছিল আর এখন কেউ বিমলার থেকে ঘি কিনতে চাইছিল না। এই গল্পটা থেকে আমরা এটা শিখলাম যে যেমন কাজ তার তেমন ফল। সততা একটা মূল্যবান সম্পদ। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।